সবাইকে এই চ্যানেলে স্বাগত। দেশে ইনফ্লেশন বা মুদ্রাস্ফীতি কিভাবে নিয়ন্ত্রণ করা যায়, ইনফ্লেশনের ফলে কার কার সুবিধা আর কার অসুবিধা হয়, এছাড়া লিকুইডিটি ট্র্যাপ কি, এগুলোই আজকের এই প্রতিবেদনে আমরা আলোচনা করব। ইনফ্লেশন নিয়ে অলরেডি 3টে ভিডিও এর আগে আমরা তৈরি করেছি। ওই 3টে ভিডিও দেখে থাকলে আজকের এই টপিকটা পুরো ক্লিয়ার হয়ে যাবে। তো প্রথমেই আসে ইনফ্লেশন কন্ট্রোল নিয়ে বা মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ নিয়ে। ইনফ্লেশন কন্ট্রোল বলতে এখানে দু রকমের ইনফ্লেশন কন্ট্রোলের কথা বলা হয়, ডিমান্ড পুল ইনফ্লেশন কন্ট্রোল করা আর কস্ট পুশ ইনফ্লেশন কন্ট্রোল করা। এখন মার্কেটে নরমালি ইনফ্লেশন বা মুদ্রাস্ফীতি হবে, এই মুদ্রাস্ফীতি কোন ধরনের হবে, মানে ডিমান্ড পুল ইনফ্লেশন হচ্ছে নাকি কস্ট পুশ ইনফ্লেশন হচ্ছে, সেটা আমাদেরকে মার্কেট দেখে বুঝতে হবে। যদি দেখা যায় যে কস্ট পুশ ইনফ্লেশন হচ্ছে, তাহলে সেটাকে নিয়ন্ত্রণ করার তেমন খুব একটা উপায় নেই। নরমালি কস্ট পুশ ইনফ্লেশনের পেছনে যে কারণগুলো থাকে, যেমন প্রোডাকশন কস্ট বেড়ে যাওয়া, প্রোডাকশন কস্ট বেড়ে গেলে এখানে কিন্তু কেউ কন্ট্রোল করতে পারবে না। সরকার চাইলে হয়তো প্রোডাকশন কস্ট কিছুটা কমাতে পারে, তার ফলে কস্ট পুশ ইনফ্লেশনটা কিছুটা পরিমাণে কমলেও কমতে পারে, তবে তেমন কোনো লাভ হয় না। আর কস্ট পুশ ইনফ্লেশনের পেছনে আরেকটা বড় কারণ ছিল ট্রান্সপোর্টেশন কস্ট বেড়ে যাওয়া। এবার এই ট্রান্সপোর্টেশন কস্টটা বাড়ে পেট্রোল বা ডিজেলের দাম বেড়ে যাওয়ার জন্য। এইটাকে কন্ট্রোল করা যায় যদি সরকার এই পেট্রোল ডিজেলের দাম বাড়াটাকে নিয়ন্ত্রণ করতে পারে তবে। তো আলটিমেটলি যেটা বলা যায় সেটা হলো, মার্কেটে যদি কস্ট পুশ ইনফ্লেশন হয়, সেটাকে তেমন খুব একটা নিয়ন্ত্রণ করা সম্ভব না। যেটা সম্ভব সেটা হলো ডিমান্ড পুল ইনফ্লেশনটাকে কন্ট্রোল করা। এবার যেমনটা আগের ভিডিওতে দেখেছি যে ডিমান্ড পুল ইনফ্লেশন মেইন দুটো কারণে হতে পারে। মার্কেটে জিনিসপত্রের সাপ্লাই কমে গেলে ডিমান্ড পুল ইনফ্লেশন হতে পারে, অথবা মার্কেটে জিনিসপত্রের ডিমান্ড বেড়ে গেলেও এই ডিমান্ড পুল ইনফ্লেশন হতে পারে। এবার মার্কেটে ডিমান্ড বেড়ে যাওয়ার ব্যাপারটা আমি একটু বলি। মার্কেটে ডিমান্ড বেড়ে যায় কখন? ম্যাক্সিমাম টাইমে যখন পাবলিকের কাছে এক্সট্রা ক্যাশ চলে আসে, মানে পাবলিকের কাছে বেশি বেশি পয়সা চলে আসে। যখনই পাবলিকের কাছে বেশি বেশি পয়সা চলে আসবে, তখন মার্কেটে জিনিসপত্রের ডিমান্ড বেড়ে যায়, ফলে আলটিমেট রেজাল্ট হিসেবে ইনফ্লেশন দেখা যায়। তাহলে মানুষের এই ডিমান্ড কমানো যাবে কিভাবে? মানুষের ডিমান্ড কমানো যায় যদি মানুষের কাছে টাকা পয়সা কম রাখা যায়। এখন মানুষের কাছে যাতে টাকা পয়সা কম থাকে, ইনডাইরেক্টলি ইকোনমিতে মানি সাপ্লাই যাতে কম থাকে, তার জন্য স্টেপ নেয় আরবিআই বা রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া। আরবিআই তার মনিটারি পলিসির মাধ্যমে মার্কেটে মানি সাপ্লাইকে কন্ট্রোল করে। এবার এটা কিভাবে হয়? আমরা কস্ট প্রাইস ইন্ডেক্সের ব্যাপারে শুনেছি। আগের ভিডিওতে আমরা কস্ট প্রাইস ইন্ডেক্স প্রত্যেক বছরের ক্ষেত্রে যেটা হয় সেটার কথা বলেছি। এখন কস্ট প্রাইস ইন্ডেক্স প্রত্যেক বছরের যেরকম একটা ভ্যালু থাকে, প্রত্যেক মাসেরও, যেমন ভারতের ক্ষেত্রে প্রত্যেক মাসের এক একটা কস্ট প্রাইস ইন্ডেক্স পাবলিশ হয়। আর এই কস্ট প্রাইস ইন্ডেক্স থেকে বোঝা যায় যে মার্কেটে জিনিসপত্রের দাম বাড়ছে বা কমছে, আর কতটা বাড়ছে কমছে সেটাও বোঝা যায়। এখন আমি ধরলাম যে দেশের ক্ষেত্রে ঠিক করে রাখা হলো ইনফ্লেশন রেট যদি 4 থেকে 4.5% ভেতরে থাকে, তাহলে সেটা অ্যাকসেপ্টেড। এখন মার্কেট নরমালি চলতে চলতে দেখা গেল যে ইনফ্লেশন রেট চলে এলো 4.63%, যেটা 4.5% এর থেকে বেশি। তার মানে কি ইনফ্লেশন রেট বেড়ে গেল, একটা লিমিট যেটা দেওয়া ছিল তার থেকে ইনফ্লেশন রেট বেড়ে গেল। এবার এক্ষেত্রে আরবিআই কি করবে? আরবিআই চাইবে মার্কেটে যে মানি সাপ্লাই রয়েছে সেটাকে কমিয়ে দিতে। তার জন্য আরবিআই তার মনিটারি পলিসির ভেতর যে সমস্ত টুলস রয়েছে, অর্থাৎ রেপো, রিভার্স রেপো, সিআরআর, এসএলআর, এইগুলোর ভ্যালু বাড়িয়ে দেবে। আরবিআই যখনই তার মনিটারি টুলস এর এই সমস্ত ভ্যালু, অর্থাৎ রেপো, রিভার্স রেপো, সিআরআর, এসএলআর, এগুলোর ভ্যালু বাড়িয়ে দেবে, ব্যাংক পাবলিককে যে রেটে লোন দেয়, ব্যাংককে সেই রেটটাও বাড়িয়ে দিতে হবে। ধরলাম ব্যাংক পাবলিককে হয়তো 8% রেটে লোন দেয়, এখন আরবিআই তার সিআরআর, এসএলআর, রেপো, রিভার্স রেপো এইগুলোর পরিমাণ বাড়িয়ে দিল। সেক্ষেত্রে ব্যাংক এখন 8% আর লোন দিতে পারবে না, ব্যাংক এখন হয়তো 12-13% লোন দেবে। এখন ব্যাংকের যখনই ইন্টারেস্ট রেট বেশি হয়ে গেল, তখন পাবলিক ব্যাংকের কাছ থেকে আর তেমন বেশি লোন নিতে চাইবে না। পাবলিক যখনই ব্যাংকের কাছ থেকে লোন কম নেবে, তার মানে পাবলিকের কাছে ইন হ্যান্ড ক্যাশ কমে গেল। পাবলিকের কাছে যখনই ক্যাশ কমে যাবে, পাবলিক ডিমান্ড আর করবে না, আর পাবলিক যখনই ডিমান্ড করবে না, তখন ইনফ্লেশন অটোমেটিক্যালি নেমে যাবে। প্রত্যেক মাসে সিপিআই বা কনজিউমার প্রাইস ইন্ডেক্স এটাকে নোট করা হয়। যখনই দেখা হয় যে এই সিপিআই বা কনজিউমার প্রাইস ইন্ডেক্স একটা লিমিটের বাইরে চলে যাচ্ছে, তখনই আরবিআই তার ওই মনিটারি টুলস গুলোকে অ্যাপ্লাই করে, ফলে ইনফ্লেশন কন্ট্রোল হয়ে যায়। এবার আরবিআই ওই যে তার মনিটারি পলিসির মাধ্যমে সিআরআর, এসএলআর, রেপো, রিভার্স রেপো এগুলোর ভ্যালু বাড়িয়ে দিল, আর এর মাধ্যমে এই যে ইনফ্লেশন কন্ট্রোল হলো। আরবিআই এর এই যে মনিটারি পলিসি, এটাকে বলা হয় টাইট মানি পলিসি। যদিও এর আরো নাম আছে, যেমন ডিয়ার মানি পলিসি।
টাইট মানি পলিসি বা ডিয়ার মানি পলিসি বা হকিশ পলিসি। এবার সিচুয়েশনটা হয়তো কখনো এরকম হলো যে ইনফ্লেশন রেট আমি চাইছি 4 থেকে 4.5% ভেতর ভ্যারি করুক, কিন্তু কোনো মাসে গিয়ে হয়তো দেখা গেল যে ইনফ্লেশন রেট চলে এসছে 3.2%। তার মানে কি ইনফ্লেশন রেট যতটা থাকার কথা তার থেকে কম থেকে গেল। যখনই ইনফ্লেশন রেট কমে যাবে ইনডাইরেক্টলি তার রেজাল্ট হিসাবে দেশের জিডিপিতে এফেক্ট পড়ে। ফলে আমাকে কি করতে হবে, আমাকে ইনফ্লেশন রেটটা আরো একটু বাড়াতে হবে। এবার ইনফ্লেশন রেট 3.2% এসে গেছে, এটাকে বাড়াবো কিভাবে? এটাকে বাড়ানোর একটা রাস্তা হলো যে মার্কেটে আমি যদি মানি সাপ্লাই বাড়িয়ে দিতে পারি, পাবলিকের কাছে যদি আমি ক্যাশ বেশি বেশি করে দিয়ে দিতে পারি, তাহলে পাবলিক বেশি করে ডিমান্ড করবে, আর ডিমান্ড করলে ইনফ্লেশন বেড়ে যাবে। আর এইখানেও কাজ করে সেই আরবিআই। আরবিআই তার মনিটারি পলিসির ভেতর যে সমস্ত টুলস রয়েছে, অর্থাৎ তার সিআরআর, এসএলআর, রেপো, রিভার্স রেপো, এইগুলো রেট কমিয়ে দেয়। যখনই আরবিআই এই সমস্ত রেট কমিয়ে দেবে, তখনই ব্যাংক পাবলিককে যে রেটে লোন দিচ্ছিল তার থেকে অনেক কম রেটে লোন দিয়ে দেয়। এখন পাবলিক যদি দেখে যে ব্যাংক থেকে আমার লোনের ইন্টারেস্ট রেট কম, সেক্ষেত্রে পাবলিক আরো বেশি বেশি লোন নেবে। এইখানে আমি আরো একটা কথা বলে রাখি, ব্যাংক কিন্তু পাবলিকের নেওয়া লোনের ভরসায় বসে থাকে না। যখনই ব্যাংকের ইন্টারেস্ট রেট কমে যায়, ব্যাংকের থেকে বড় বড় উদ্যোগপতি বা ব্যবসায়ীরা বড় বড় অ্যামাউন্টের লোন নিয়ে যায়। বড় বড় উদ্যোগপতি, বড় বড় ব্যবসায়ীরা ওত পেতে থাকে যে ব্যাংকের রেট অফ ইন্টারেস্ট কখন কম হবে। ফলে ব্যাংকের রেট অফ ইন্টারেস্ট কমে গেলেই পাবলিক বা কোম্পানি দ্বারা প্রচুর পরিমাণে লোন নেওয়া হয়। এখন যখনই ব্যাংক থেকে বেশি বেশি লোন নেওয়া হবে, তার মানে কি মার্কেটে মানি সাপ্লাই বেড়ে গেল, মানুষের কাছে হাতে ক্যাশ পয়সা চলে এলো। যখনই মানুষের কাছে বেশি বেশি অর্থ চলে এলো, মানুষ তখন বেশি বেশি ডিমান্ড করবে। যখনই মার্কেটে মানুষ বেশি ডিমান্ড করবে, তখনই জিনিসপত্রের দাম ধীরে ধীরে বেড়ে যাবে, আর ইনফ্লেশন একটা রেঞ্জের ভেতর চলে আসবে। তো ইনফ্লেশন রেটটাকে একটু বাড়ানোর জন্য আরবিআই ওই যে মনিটারি পলিসি অ্যাপ্লাই করেছিল, অর্থাৎ সিআরআর, এসএলআর, রেপো, রিভার্স রেপো, এগুলোর ভ্যালু কমিয়ে দিয়েছিল। আরবিআই এর এই পলিসিটাকে বলা হয় ইজি মানি পলিসি বা চিপ মানি পলিসি বা ডোভিস পলিসি। এবার আরবিআই এর এই যে মনিটারি পলিসির মাধ্যমে ইনফ্লেশন কন্ট্রোল করার কথা বললাম, এই ইনফ্লেশনটা কোন ইনফ্লেশন কন্ট্রোল হয়? ডিমান্ড পুল ইনফ্লেশন কন্ট্রোল হয়। ডিমান্ড পুল ইনফ্লেশনের ভেতর মার্কেটে যদি ডিমান্ড বেশি কম হয়, সেটাকে কন্ট্রোল করা যায় আরবিআই এর এই মনিটারি পলিসির মাধ্যমে। আর মার্কেটে সাপ্লাই যদি কমে যায়, মার্কেটে সাপ্লাই কমে গেলে কিন্তু ইনফ্লেশন হবে। ফলে মার্কেটে সাপ্লাই যাতে না কমে যায় বা সাপ্লাই কমে গেলে সাপ্লাই যাতে বাড়ে, তার জন্য কিন্তু আরবিআই কোনো অ্যাকশন নিতে পারে না। তার জন্য অ্যাকশন নেয় আমাদের ভারত সরকার বা কোনো স্টেটের সরকার, গভর্নমেন্ট বা সরকার ডাইরেক্টলি বা ইনডাইরেক্টলি বিভিন্ন কোম্পানিকে দিয়ে বা বিভিন্ন প্রডিউসারকে দিয়ে প্রোডাকশন বাড়ানোর কথা বলতে পারে। ডাইরেক্টলি বা ইনডাইরেক্টলি সরকার প্রোডাকশন বাড়িয়ে মার্কেটে সাপ্লাইয়ের পরিমাণ বাড়াতে পারে, আর সরকার এই সাপ্লাইয়ের পরিমাণ বাড়িয়ে দিলে ইনফ্লেশনও কন্ট্রোল হয়ে যাবে। তো দেশে নরমালি আরবিআই আর সরকারের দ্বারা এইভাবে ইনফ্লেশন কন্ট্রোল হয়। আর ইনফ্লেশন কন্ট্রোল করার একটা থিওরিটিক্যাল সিস্টেম আছে। সেটা কি? সেটা হলো মানুষজন যদি খুব বুঝে যায়, দেশের সমস্ত মানুষজন যদি বুঝে যায় যে আমার খরচ করার উপর ভিত্তি করে দেশের ইনফ্লেশন নিয়ন্ত্রণ করা যায়, সেক্ষেত্রে এইরকম সিচুয়েশন আসে। দেশের প্রত্যেকটা মানুষ হয়তো ঠিক ততটুকুই খরচ করলো যতটুক তার খুব প্রয়োজন। আমাদের দেশের একটা বড় অংশের লোকজনই এমন খরচ করে যেটা তার প্রয়োজন নেই। দেশের সমস্ত লোকজন যদি এটা বুঝে যায় যে আমার ন্যূনতম যেটুকু প্রয়োজন সেইটুকুই আমি খরচ করব, একটুও বাড়তি খরচ করব না। আরবিআই বিভিন্ন রকম সুযোগ সুবিধা দিক, ব্যাংক আমাকে বিভিন্ন রকম সুযোগ সুবিধা দিক, আমার অ্যাকাউন্টে হয়তো কিছু না করেই হয়তো 10 লাখ, 15 লাখ, 20 লাখ, 50 লাখ করে টাকা চলে এলো, তাও হয়তো আমি ওগুলোকে খরচ করব না। অ্যাকচুয়ালি সিচুয়েশন কি? গভর্নমেন্ট বা আরবিআই হয়তো চাইছে মার্কেটে ইনফ্লেশন বাড়ুক, মানুষজন বেশি বেশি করে খরচ করুক, কিন্তু মানুষজন বুঝে গিয়ে, নিজেদের মতন করে বুঝে গিয়ে হয়তো খরচ বেশি করছে না। মানে ইনফ্লেশন ইনডাইরেক্টলি বাড়াতে চাইছে, কিন্তু লোকজনের দ্বারা কোনোভাবেই এই ইনফ্লেশন একটু হলেও বাড়ছে না, বরং আরো ডিফ্লেশন হয়ে যাচ্ছে। ইকোনমিতে এইরকম সিচুয়েশনকে বলা হয় লিকুইডিটি ট্র্যাপ হয়ে যাওয়া। এটা কখন হয় বললাম? মানুষজন যখন তার কাছে পর্যাপ্ত পরিমাণ অর্থ থাকা সত্ত্বেও সে খরচ না করে তার টাকা পয়সা জমাতে চায়। তো লিকুইডিটি ট্র্যাপের ব্যাপারটা আশা করি বোঝা গেল। এবার বলি এই ইনফ্লেশনের ফলে কার সুবিধা আর কার অসুবিধা হয়। ইনফ্লেশনের ফলে সব থেকে বড় সুবিধা হয় যারা ব্যবসায়ী থাকে তাদের, যারা জিনিসপত্র তৈরি করছে অর্থাৎ প্রডিউসার বা ম্যানুফ্যাকচারার বা বিজনেসম্যান। মার্কেটে ইনফ্লেশন হলে এদের প্রত্যেকেরই খুব সুবিধা হয়, কারণ মার্কেটে জিনিসপত্রের দাম বেড়ে গেলে এই সমস্ত ব্যবসায়ীরা বা প্রডিউসাররা বা ম্যানুফ্যাকচারাররা তাদের জিনিসপত্র আরো বেশি দামে বিক্রি করতে পারে, আলটিমেটলি তাদের লাভ হয় বেশি। এছাড়া সুবিধা হয় কাদের? যারা সরকারি কাজ করে। সরকারি কাজে যারা নিযুক্ত থাকে
তাদের বেতন মূল্যবৃদ্ধির হারের সাথে অ্যাডজাস্ট করে প্রত্যেক বছর বা 2 বছর বা 5 বছর অন্তর বাড়িয়ে দেওয়া হয়। সেক্ষেত্রে গভর্নমেন্ট এমপ্লয়ীদের এই ইনফ্লেশনে একটা সুবিধা থাকে। এখানে অনেকে হয়তো বলতে পারে যে সরকারি কর্মচারীদের বেতন তো বাড়ছে, তার সাথে সাথে খরচও বাড়ছে। তো সেখানে বলবো যে হ্যাঁ, ধারণাটা একদম ঠিক। তবে বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় যে যারা সরকারি কর্মচারী থাকে তাদের বেতন ওই ইনফ্লেশন রেটের সাথে অ্যাডজাস্ট করে বেড়ে তো যায়, কিন্তু তারা নর্মালি খরচ করে একজন নর্মাল লোকের মতো। ফলে তাদের খরচ তেমন খুব একটা বাড়ে না, অন্যদিকে তাদের আয় কিন্তু অনেকটা পরিমাণে বেড়ে যায়। তো যাই হোক, ওদিকে আর গেলাম না। এবার ইনফ্লেশনের ফলে আরেকজনের সুবিধা হওয়ার কথা, কিন্তু সুবিধা হয় না, সেটা হলো দেশের কৃষকদের। ইনফ্লেশন বা মুদ্রাস্ফীতির ফলে দেশের কৃষকদের আরো বেশি করে আয় হওয়ার কথা, কারণ জিনিসপত্রের দাম বাড়ছে। সেই ক্ষেত্রে কৃষকরা যে সমস্ত চাষবাস করছে সেই সব জিনিসের দামও বাড়ার কথা। ফলে চাষিরা যে দাম পায় তার থেকে অনেক বেশি দাম পাওয়ার কথা, কিন্তু অ্যাকচুয়াল প্র্যাকটিসে সেটা হয় না। তার কারণ হলো যে চাষি তার জিনিসপত্র ডাইরেক্ট কনজিউমারের কাছে পাঠাতে পারে না। চাষির কাছ থেকে বিভিন্ন মাল জিনিস নিয়ে বিভিন্ন দোকানদার বা বিভিন্ন ব্যবসায়ী কনজিউমারের কাছে পাঠায়। ফলে মিডলম্যান মানে এই ব্যবসায়ী, মাঝখানের এই ব্যবসায়ী চাষির কাছ থেকে সেই কম রেটেই মাল কেনে, কিন্তু ইনফ্লেশনের সুবিধা নিয়ে কনজিউমারকে বেশি দামে বিক্রি করে। মাঝখানে সুবিধা হয়ে যায় এই সমস্ত ব্যবসায়ীদের। তো ইনফ্লেশনের ফলে নর্মালি এদের খুব সুবিধা হয়। আর ইনফ্লেশনের ফলে অসুবিধা কার কার হয়? সবার অসুবিধা হয়। ইনফ্লেশনের ফলে অসুবিধা হয় না এইরকম কোনো পাবলিক বা কোনো কোম্পানি নেই। যার ইনফ্লেশনের ফলে সুবিধা হচ্ছে সেও বলে যে ইনফ্লেশন হচ্ছে বলে আমার খুব অসুবিধা। তাও আমি খুব স্পেসিফিক করে কিছু নাম বলি, যেমন যারা ফিক্সড স্যালারিতে কাজ করে। সরকারি কর্মচারীদের ক্ষেত্রে যেমনটা বললাম যে ইনফ্লেশন রেট বেড়ে গেলে বা ইনফ্লেশন হলে সেই হিসাবে সরকারি কর্মচারীদের বেতনও সেই অনুপাতে বেড়ে যায়। কিন্তু দেশের ম্যাক্সিমাম জায়গায় যে সমস্ত লোকজন কাজবাজ করে তারা একটা ফিক্সড ইনকামে কাজ করে। তাদের মাইনা হয়তো প্রত্যেক বছর বা 2 বছর বা 5 বছর অন্তর বাড়ে, কিন্তু এতটাও পরিমাণ বাড়ে না যতটা ইনফ্লেশন রেট মানে মার্কেটে জিনিসপত্রের দাম যে হারে বাড়ছে। ফলে যারা ওই ফিক্সড স্যালারিতে কাজ করে তাদের খুব অসুবিধা হয়ে যায়। আর হলো কনজিউমার, মানে যারা জিনিসপত্র কনজিউম করে, মানে নর্মাল পাবলিক কনজিউম করতে গেলে যে পয়সা খরচ হচ্ছে ইনফ্লেশন হলে তার থেকে বেশি পয়সা খরচ হবে। ফলে নর্মাল কনজিউমার বা প্রত্যেক পাবলিকের ক্ষেত্রে সেটা একটা অসুবিধা। ইনফ্লেশনের ফলে আরো একটা অসুবিধা কার হয়? যে ধার নেয় বা লেন্ডারের। ধরলাম আমার হয়তো 50,000 টাকার প্রয়োজন, তাহলে আমি কারোর না কারোর কাছ থেকে একটা ধার নেব, হয় কোনো ব্যাংক বা কোনো ব্যক্তি যে টাকা সুদে ধার দেয়। এখন আমি যার কাছ থেকে ধার নিতে যাই না কেন, সে যখন আমাকে ধার দেবে সে কিন্তু বর্তমানের ইনফ্লেশন রেট বুঝে আমাকে ধার দেবে। ফলে ইনফ্লেশন রেট যদি বেশি হয় বা ইনফ্লেশন যদি বেশি হয় তাহলে আমার তার কাছ থেকে ধার নেওয়া সুদের হারের পরিমাণও অনেক বেশি হয়ে যাবে। ফলে সেটা আমার একটা অসুবিধা হয়ে দাঁড়াবে। তো মোটামুটি এগুলোই হচ্ছে ইনফ্লেশনের কার সুবিধা আর কার অসুবিধা, এই সমস্ত বিষয়। তো ইনফ্লেশনের ফলে নর্মালি এই সমস্ত লোকেরই সুবিধা বা অসুবিধা হয়। এর বাইরেও যদি তোমাদের কিছু জানা থাকে যে ইনফ্লেশনের ফলে এর সুবিধা হয় এর অসুবিধা হয়, সেগুলো আমাদেরকে কমেন্টে তোমরা জানিও। তো এই হচ্ছে ইনফ্লেশন নিয়ে ওভারঅল সমস্ত কিছু। আশা করি ইনফ্লেশন নিয়ে এই পুরো ব্যাপারগুলো ক্লিয়ার হয়েছে। এর পরেও যদি কোথাও কোনো ডাউট বা কনফিউশন থাকে আমাদেরকে কমেন্টে অবশ্যই জানিও। আর এই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো। এই ভিডিও বা আমাদের চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো সম্পর্কে তোমাদের মতামত আমাদেরকে কমেন্টে জানিও। আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে এর পরের ভিডিওতে গিয়ে।